যুক্তির আতশকাঁচ দিয়ে সব কিছুর বিশ্লেষণ সম্ভব নয়। ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ যেমন আছে, তেমনই আছে অতীন্দ্রিয় জগৎ। সে জগতে সব কিছু বিচিত্র, সব কিছু যুক্তির মাধ্যমে যাচাই করা চলে না। এই অতিপ্রাকৃত জগৎকে গায়ের জোরে অস্বীকার যারা করে, তারা পৃথিবীর 12 আনা রহস্যের খোঁজ পায় না। অনেক সময় আমরা মনকে বোঝাই এসব চোখের ভুল, মনের ভুল, যা ঘটেছে নিছক কল্পনা অথবা মনের তৈরি মায়া। কিন্তু সঙ্গোপনে নিজের মনের মুখোমুখি যখন বসি, তখন এসব অবজ্ঞা করা দুরূহ হয়ে ওঠে। ভনিতা ছেড়ে আসল ঘটনার কথাটা বলি। রায়পুর থেকে 36 মাইল পশ্চিমে আধা শহর, নাম খুরশিদগড়। আধা শহর বলছি এই জন্য, পাকা রাস্তা আছে, গোটা কয়েক অফিস, একটা পেট্রোল পাম্প, মোটরের কারখানা। পাকা রাস্তার পরিধি পার হলেই নিবিড় জঙ্গল, ছোট ছোট টিলা, কিছুটা অঞ্চল সংরক্ষিত, মানে সরকারি বন বিভাগের। প্রথম এসেছিলাম বছর 10 আগে এক টিম্বার কোম্পানির প্রতিনিধি হিসেবে। কাজ বিশেষ কিছু নয়, জঙ্গল থেকে কাটা কাঠের হিসেব রাখতে হতো। 2 জন কর্মচারী, মাসান্তে তাদের মাইনে দেওয়া। অবসর সময় শিকারের হাতেখড়ি হয়েছিল উড়িষ্যার জঙ্গলে। বাবা সেখানে বন বিভাগে ছিলেন, জরিপের কাজে। তিনি হাতে করে শিকার শিখিয়েছিলেন। প্রথমে সম্বর, অ্যান্টিলোপ, তারপর বন্য শুয়োর, শেষকালে লেপার্ড। নিজের দক্ষতার উপরে বেশ আস্থা হয়েছিল। এদিক ওদিক থেকে শিকারের জন্য ডাকও আসত। তারপর খুরশিদগড়ে যখন এলাম, তখন আমার পদোন্নতি হয়েছে। এক বিশ্বজোড়া পেট্রোল কোম্পানির আমি ভ্রাম্যমান পরিদর্শক। বড় শহর বদলায়, তার রাস্তাঘাট, বাড়ি, বাগান কয়েক বছর অন্তর নতুন রূপে পাল্টায়। কিন্তু খুরশিদগড়ের মতন আধা শহর শতাব্দীর পর শতাব্দী এক রকম থাকে। পুরনো বাসিন্দারা এসে ঘিরে ধরল, কুশল প্রশ্ন, নিমন্ত্রণের হিড়িক, অনেক রাত পর্যন্ত গল্প গুজব। বাবু, তুই এসেছিস, এবার বাঁচা। মনে হলো চেনা লোক, 10 বছর আগে আমাকে দেখেছে। মুখ তুলে দেখলাম, ঠিক তাই, মোড়ল কথা বলছে। চুলে পাক ধরেছে, কিন্তু পেশি এখনো সতেজ, টান টান চেহারা। আগের বার বাঁচিয়েছিলি? এর আগে একবার চিতার উপদ্রব হয়েছিল। এদের ছাগল মুরগি তুলে নিয়ে যেত। একবার উঠোনে তেল মাখিয়ে একটা বাচ্চাকে রোদে শুইয়ে রেখেছিল দিন দুপুরে। চিতা ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে উধাও। এক বুড়ো কাছে বসে পাহারা দিচ্ছিল। সে মুহূর্তের জন্য দেখল একটা হলুদ ঝিলিক উঠোনের উপর পড়েই আবার মিলিয়ে গেল। সেই সময় এরা দল বেঁধে এসেছিল। বাঁচা বাবু, বাঁচা, সর্বনাশ হয়ে যাচ্ছে। গেছিলাম। চিতা শিকার সহজ নয়, বন্দুক হাতে সব সময় সজাগ থাকতে হয়। চিতার থাবার তলায় ডাইনোপিলোর প্যাডিং, পাশ দিয়ে গেলেও শব্দ পাওয়া যায় না। তাছাড়া এরা গাছে উঠতেও দক্ষ। যে গাছের তলায় শিকারি বন্দুক নিয়ে তৈরি হয়ে আছে, চিতা হয়তো ওত পেতে রয়েছে সেই গাছেরই ডালে। সুযোগ বুঝে শিকারির ওপর ঝাঁপিয়ে পড়বে। প্রথমত একটা কিল রাখা হলো। ঝর্নার ধারে একটা ঝোপের পাশে মরা মোরগ। আমি কাছেই একটা গাছের ডালে বসে রইলাম। 1 দিন গেল, 2 দিন গেল, কিচ্ছু হলো না। অথচ ঝোপের মধ্যে চিতার ল্যাজ আছড়ানোর শব্দ কানে এলো। 2 পাতার ফাঁকে তার জ্বলন্ত 2টি চোখও চোখের বাইরে গেল না। কিন্তু চিতা বাইরে এলো না। সম্ভবত সে বাতাসে মানুষের গন্ধ পেয়ে থাকবে। বুঝলাম এভাবে তাকে কাবু করা যাবে না। আদিবাসীদের বললাম, ঠিক আছে, একটা কাজ করো, তোমরা 4 দিক থেকে ঝোপটা ঘিরে ধরে পেটাতে শুরু করো। আমি বাইরে দাঁড়িয়ে আছি তককে তককে বন্দুক নিয়ে, ঠিক আছে? যখনই বাঘ বেরোবে সঙ্গে সঙ্গে গুলি করব। এতে বিপদের সম্ভাবনাও যথেষ্ট। মরিয়া চিতা লোকেদের ঘাড়ের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে, যার ওপর পড়বে তার নিস্তার নেই। কিন্তু শিকারে কিছু বিপদের সম্ভাবনা থাকেই। ঝোপের দিকে ঝর্ণা এখনো অনেক নিচে। ঝুঁকে পড়লে তবে তার উচ্ছল জলস্রোত দেখা যায়। ঢালু পাড়, জঙ্গলে সমাকীর্ণ। সেদিকে বন্দুক তাক করে আমি বসলাম। এদিকে লোকেরা টিন আর ক্যানেস্তারা পেটাতে লাগলো। অত্যুৎসাহী 2 একজন কাপড়ের বলে পেট্রোল মাখিয়ে তাতে আগুন জেলে ঝোপের মধ্যে ফেলতে শুরু করলো। ঝোপের মধ্যে
একটা তীব্র আলোড়ন। চিতাটা লাফিয়ে শূন্যে উঠল। পরিষ্কার দিনের আলো, আকাশে ছিটে ফোঁটা মেঘ নেই, হলুদ রঙের একটা বলের আকার। চিতা নিজের শরীরটা গুটিয়ে নিয়েছে। কাঁচের মার্বেলের মতন জ্বলছে দুটো চোখ, বড় বড় দাঁতের ফাঁক দিয়ে লাল টকটকে জিভটা বেরিয়ে পড়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই গুলি করলাম, পরপর দুটো। প্রথমটা পিছনের পায়ের উপর লাগলো, দ্বিতীয়টা চোয়ালে। চোয়াল ভেঙে যাওয়ার শব্দ হলো। শূন্যে ডিগবাজি দিয়ে চিতাটা নিচের ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেল। তার প্রাণে বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। চোয়াল গুঁড়িয়ে যেতে নিজের চোখে দেখেছি, কিন্তু আফসোস হলো শিকার হাতের মুঠোয় এলো না। খুব অল্প সময়, তবু তার মধ্যে নজর এড়ায়নি। চিতার একটা কান নেই। সম্ভবত বনে বাজারে ঘোরার সময় কাঁটা গাছে লেগে কানটা কেটে গেছে। দ্বিতীয় বৈশিষ্ট্য আরও বিস্ময়কর, চিতার দেহের একপাশে কোনো দাগ নেই, ধূসর বর্ণ। পরে দু একজন প্রত্নতত্ত্ববিদের সঙ্গে এই বিষয়ে আলাপ করেছি, তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি। চিতাটা যে মারা গেছিল সে বিষয়ে নিশ্চিত হওয়ার আরও একটা কারণ ছিল। তারপর থেকে আর কোনো রকম উপদ্রব হয়নি, কিন্তু 10 বছর পরে আবার সেই উপদ্রব। পিছনে দাঁড়ানো একজন মোড়লের কথার প্রতিবাদ করল। ইয়ে কি বাঘ যে বাবু বন্দুক টোটা ভরে মারবে? আরে বাঘ খতম, এ তো পিরেত, বাঘের রূপ ধরে এসেছে। শুনলাম, কোনো মন্তব্য করলাম না। আদিবাসীদের জগতে ভূত প্রেতের অবাধ রাজত্ব। হঠাৎ ঝড়ে গাছ পড়ে গেল, সেও অপদেবতার কাণ্ড। আবার গভীর রাত্রে শকুনির বাচ্চার কান্নাও প্রেতের কারসাজি। চৌক ঠিক করলাম পরের দিনই শিকারে বেরোবো। মোড়লকে আমার সঙ্গে দেখা করতে বলে দিলাম, চিতার গতিবিধি সম্পর্কে বিশেষ রূপে ওয়াকিবহাল হবার জন্য। পরের দিন সকালে খাটিয়ায় বসে চা পান করছি, এমন সময় মোড়ল এসে দাঁড়ালো। কি খবর বলো? খবর আর কি বলবো বাবু, কাল মমিন যা বলেছে কথাটা মিথ্যে নয়। মমিনকে? আর সে কি বলেছে? মমিন আমার ভাইয়ের ছেলে, সে যে বলেছে না চিতা নয় ও অপদেবতা, ঠিকই বলেছে। কেন? তাকে স্বীকার করা যায় না। মাস 6 আগে বন বিভাগের এক সাহেব এসেছিল, 10 দিন ধরে নাজেহাল। এই দেখলো চিতা সামনের এক গাছের আড়ালে, সঙ্গে সঙ্গে বন্দুক ছুটল। ব্যাস, কোথাও কিচ্ছু নেই। একটু পরেই দেখলো চিতা পিছনের পাথরের এক ডিবির পাশে। শেষকালে সাহেব বন্দুক কাঁধে ফিরে গেছিল, স্বীকার করেছিল ও চিতা নয়, ভৌতিক কিছু একটা। সাহেব শিকারে যাওয়ার আগে কগেলাস শরাব টানতেন, সেই হিসেব রাখো মোড়ল। অমন হলে না দুটো কেন 4-4টে আশেপাশে সব দিকে চিতাবাঘ দেখবে। যত সব। আমার রসিকতায় মোড়ল হাসল না। তার কাছেই শুনলাম নদীর ওপারে বনের মধ্যেই চিতার আস্তানা। সময় সুযোগ বুঝে সে নদীর সাঁতরে এপারে চলে আসে। দুপুরে যখন এপারের মাঠে আদিবাসী ছেলেরা গরু ছাগল চড়াতে আসে, তখন তাদের অন্যমনস্কতার সুযোগ নিয়ে চিতার ছোট সাইজের গরু কিংবা ছাগলের উপর লাফিয়ে পড়ে। তারপর আধমরা শিকার পিঠে নিয়ে অক্লেশে নদী পার হয়ে নিজের আস্তানায় ফিরে যায়। কোনো কোনো দিন এপারের জঙ্গলের মধ্যে বসেও সে আহার শেষ করে। একটা বেপরোয়া ভাব, অকুতভয়, অসম সাহসিক। পীতবর্ণের এই অগ্নিশিখা আশপাশের সকলের আতঙ্ক। খাওয়া দাওয়ার পর খাকি শার্টে হাফ প্যান্ট পরে তৈরি হচ্ছি, এলো গোকুল প্রসাদ। আমি যে পেট্রোল কোম্পানির প্রতিনিধি, গোকুল প্রসাদ সেই কোম্পানিরই এখানকার ডিস্ট্রিবিউটার। আমাকে দেখে বলল, এগে রণসাজে কোথায়? অবশ্য কিপাং নদীর ধারে হরিয়ালা তিতিদের ঝাঁক নামে এ সময়। পাখি নয় গোকুল, চিতা শিকারে। দৃশ্যতই গোকুল প্রসাদের মুখের রং বদলালো। সে গলার স্বর নামিয়ে বলল, জঙ্গলে যে চিতা অত্যাচার করছে সেটা নাকি? হ্যাঁ, আদিবাসী দল এসছিল, সেই চিতার কথাই বলল। সর্বনাশ, ও কাজটা ভুলেও করবেন না। কেন? ওটা চিতা নয়, অশরীরী কিছু। হেসে উঠলাম। জানতাম গোকুল প্রসাদ কখনো নেশা ভাঙ করে না, জীবনে বিড়ি সিগারেটও খায়নি, কাজে নেশার ঘরে কিছু দেখবে এমন সম্ভাবনা কম। তবে গোকুল প্রসাদের সঙ্গে দেখা হয়েছিল বছরখানেক আগে, তখনও পর্যন্ত সে নিষ্কলঙ্ক চরিত্র ছিল।
বছরখানেকের মধ্যে যদি নিষাদ দাস হয়ে থাকে তো বলতে পারবো না। তাই প্রশ্ন করলাম, কি ব্যাপার বলো তো? গোকুল প্রসাদ খাটিয়ার উপর চেপে বসলো। দিন 15 আগে আমি রায়পুর থেকে ফিরছিলাম চাচার বাড়ি থেকে। বের হতে দেরি হয়ে গেল, মাঝপথে সন্ধ্যা নামলো। আমি গাড়ি চালিয়ে আসছিলাম, জঙ্গলের পাশের রাস্তায় এসেছি, দেখি ঝোপের ধারে একটা চিতা বসে বসে নিজের থাবা চাটছে। মোটরের হেডলাইটে তার দুটো চোখ সবুজ মার্বেলের মতন জ্বলে উঠল। আমি একটু ভয় পেয়ে গেছিলাম, সঙ্গে কোনো হাতিয়ার নেই। চিতা যদি মোটরের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলেই তো বিপদ। মাইল 2 গিয়ে মোটরের গতি কমালাম। বাঁক ঘুরতেই আবার এক জিনিস, ঝোপের কাছে বসে চিতাটা থাবা চাটছে। আমি হেসে অভয় দিলাম, তোমার কি ধারণা এই এত বড় জঙ্গলে এই চিতা মাত্র একটাই? আর কোনো নেই? গোকুল প্রসাদ মানতে চাইল না। সে বললে, কিন্তু এক চিতা সে বিষয়ে আমার সন্দেহ নেই। এক সাইজ, এক বসার ভঙ্গি, পরপর 4 বার এই দৃশ্য দেখেছি আমি। আর আপনি বলছেন মিথ্যে কথা? তোর আমি আর কিছু বললাম না। এদেশে সিদ্ধিপান নেশার মধ্যে পরিগণিত হয় না। খুব সম্ভব চাচার বাড়িতে গোকুল প্রসাদ সিদ্ধি শরবত খেয়েছে, আর তারই কল্যাণে রাস্তার দুপাশে কেবল চিতাই দেখেছে। একটু বসে গোকুল প্রসাদ চলে গেল। তারপরেই মোড়ল এলো। আমি তৈরি ছিলাম, মোড়লের সঙ্গে বেরিয়ে পড়লাম। এবার কিল কি হবে? একটা ছাগলের বাচ্চা এনেছি, সেটাকে গাছের তলায় বেঁধে রাখবো। তুই মাচা বেঁধে গাছের ডালে বসবি। এমন ব্যবস্থায় সন্দেহ প্রকাশ করলাম, কিন্তু চিতার পক্ষে গাছে ওঠা মোটেই অসুবিধাজনক নয়। মোড়ল বলল, সে ব্যবস্থাও করা হয়েছে। তুই গাছে উঠে গেলে জঙ্গল থেকে কাঁটা গাছ এনে তলায় রেখে দেব। কাঁটা গাছ দেখলে বাঘ সেদিকে ঘেঁষে না। আয়োজন অবশ্য ভালোই, কিন্তু কোনো কারণে বিপদের সম্মুখীন হলে দ্রুত গাছ থেকে নামার পথ বন্ধ। আমি শুধু মোড়লকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলছি যে গাছে মাচা বাঁধা হবে তার আশেপাশে অন্য কোনো গাছ আছে? না। আমার এই প্রশ্ন করার উদ্দেশ্য, চিতাটা পাশের কোনো গাছে উঠে আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারে কিনা। যখন মাচা কাছে গিয়ে পৌঁছলাম তখন দুপুরে রোদ স্তিমিত। এমনিতেই ঘন অরণ্যের মধ্যে সূর্যলোকের প্রবেশ নিষেধ। জনাচারেক লোক অপেক্ষা করছিল। একজনের হাতে দড়িতে বাঁধা একটা ছাগল ছানা, সেটার পরিত্রায়ী চিৎকারে গোটা অরণ্য মুখরিত। আমি ভেবেছিলাম আমার সঙ্গে কেউ একজন মাচায় থাকবে, কিন্তু কার্যকালে দেখা গেল কেউ থাকতে রাজি নয়। এমনকি মোড়লেরও বাড়িতে মেয়ের অসুখ। তবে যাওয়ার সময় মোড়ল আশ্বাস দিয়ে গেল আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ছাগলছানা চিৎকারে আকৃষ্ট হয়ে চিতা শীঘ্রই দেখা দেবে। তাছাড়া এই সময় বনের জন্তুরা অনেকেই নদীতে জল খেতে আসে। অতএব গাছে হেলান দিয়ে বন্দুক কোলে নিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম। রোদের তেজ ম্লান হয়ে এলো, গাছের ছায়া দীর্ঘতর। 2-1টা মেটে রঙের খরগোশ এদিক ওদিক দৌড়ে গেল। পাখিরা বাড়িতে ফিরল। তাদের অপূর্ব কাকলিতে অরণ্যের নীরবতা খান খান হয়ে গেল। সন্ধে নামল। ঝোপে ঝোপে জোনাকির ঝাঁক, দূরে 2-1টা ময়ূরের ডাক শোনা গেল। কিন্তু চিতাটার দেখা নেই। আরও আশ্চর্য, ছাগল ছানা নির্ভয়ে ঘুমোচ্ছে। কোনো দিক থেকে কোনো উপদ্রব হতে পারে এমন চিন্তা তার নেই। কাগজে মোড়া খাবার আর ফ্লাক্স থেকে জলপান করলাম। বুঝতে পারলাম সারাটা রাত এইভাবেই কাটাতে হবে। এই সময় গাছ থেকে নেমে ফেরার চেষ্টা বাচ্চাদের থেকেও অধম। একটু বোধহয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম, এমন সময় নিশাচর পাখির কর্কশ কণ্ঠস্বরে ঘুম ভেঙে গেল। ছাগল ছানা তখনও অঘোরে ঘুমোচ্ছে। ঝোপের পাশে 2টো জ্বলন্ত দৃষ্টি। বুঝতে পারলাম চিতা ঝোপের মধ্যে অপেক্ষা করছে, সুযোগ বুঝেই শিকারের উপর ঝাঁপিয়ে পড়বে। এখন আর অন্ধকার নেই। চাঁদের অমল জ্যোৎস্নায় বনভূমি যেন ম্লান হয়ে উঠেছে। আমি যেদিকে বসে আছি সেই দিকটা অন্ধকার, ঘন পাতার রাশির জন্য। কিন্তু গোচারণ ভূমি, নদীর পাড়, ছোট ছোট ঝোপ সব দুগ্ধ ধবল। ঝোপটা নড়ে উঠল। আমি বন্দুক নিয়ে তৈরি ছিলাম। চিতা সন্তর্পণে ঝোপ থেকে বাইরে এসে দাঁড়ালো। তাকে পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও একটুও অন্ধকার নেই।
আমি এক ঝলক দেখেই চমকে উঠলাম। দেখলাম চিতার একটা কান কাটা এবং গায়ে একটা দিকে সম্পূর্ণ ধূসর বর্ণ। তার অর্থ বছর 10 আগে যে চিতাকে গুলি করে মেরেছিলাম, পরলোক থেকে সেই চিতা ফিরে এসে আমার সামনে দাঁড়িয়েছে। অবশ্য মুহূর্তের জন্যে এমন একটা চিন্তা আমার মনকে আচ্ছন্ন করেছিল। তারপরই মনকে বোঝাতে শুরু করলাম, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে। কাঁটা ঝোপের আঘাতে যে কোনো জন্তুরই কান কাটা যেতে পারে, এর মধ্যে আশ্চর্যজনক কিচ্ছু নেই। বিশেষ করে সিংহ, বাঘ, চিতা যারা শিকার করবার আগে গুঁড়ি মেরে চলে। আর দেহের কিছুটা ধূসর হওয়াটাও বিচিত্র নয়, কারণ কে না জানে সামনে দাঁড়ানো চিতাটা 10 বছর আগে নিহত চিতার বংশোদ্ভূত কিনা। চিতার গন্ধে ছাগলছানা জেগে উঠেছে। শুধু জেগে ওঠা নয়, বিপদের গুরুত্ব বুঝতে পেরেছে। আশ্চর্য, চিতার লক্ষ্য কিন্তু ছাগলছানা নয়। সে এক দৃষ্টে আমার দিকে দেখছে, দুটি চোখে প্রতিহিংসা বিচ্ছুরিত। একটু চিন্তায় পড়লাম। কিছু বলা যায় না। যে ডালে আমি বসে আছি সেটা এমন কিছু উঁচুতে নয়, 2-1বার চেষ্টা করলেই নাগাল পেয়ে যেতে পারে। তারপর দুজনে জড়াজড়ি করে কাঁটা স্তূপের মধ্যে পড়ব। বন্দুক ঠিক করে বসে রইলাম। চিতা শূন্যে লাফ দিলেই ট্রিগার টিপব। দোনলা বন্দুক, প্রয়োজন হলে দ্বিতীয় গুলি ছুটতে হবে। ঠিক তাই, চিতাটা নিচু হয়ে মাটির সঙ্গে নিজেকে প্রায় মিশিয়ে দিল। প্রবল বেগে লেজটা আছড়াচ্ছে। লেজের ঝাপটায় শুকনো পাতার স্তূপ ইতস্তত উড়তে লাগলো। দৃষ্টি কিন্তু আমার দিকে। কয়েক মুহূর্ত, তারপরই চিতা লাফ দিল, আর ঠিক সঙ্গে সঙ্গে গুলি ছুড়লাম। ঠিক পাঁজরে গিয়ে লাগলো। শূন্যেই মুখ বিকৃত করে চিতাটা পাক দিয়ে সশব্দে মাটির ওপর পড়ল। 4 পা প্রসারিত করে মরণ যন্ত্রণায় সমস্ত শরীরটা 2-1বার কুঁচকেই স্থির হয়ে গেল। এখন নামা বিপজ্জনক। তাছাড়া আমার নামার উপায়ও ছিল না। তলায় কাঁটা স্তূপ। অনেক শিকার কাহিনীতে পড়েছি, বাঘ নিস্তেজ হয়ে পড়ে থাকে মৃতের ভান করে। উৎফুল্ল শিকারী কাছে গেলে তার প্রচণ্ড থাবার আঘাতে কিংবা কামড়ে প্রাণ হারিয়ে ফেলে। ঠিক করলাম সারাটা রাত গাছের ওপরই থাকবো। যা কিছু করার ভোরের আলো ফুটলে করাই সমীচীন হবে। কোমরের বেল্ট খুলে নিজেকে গাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধলাম, কারণ নিদ্রার ঘরে ছিটকে নিচে পড়ে যাওয়া খুব একটা বিচিত্র নয়। নির্মেঘ আকাশ, সবকিছু দিনের মতন পরিষ্কার। চিতার দিকে দেখতে দেখতে চমকে উঠলাম। স্পষ্ট দেখেছিলাম আমার গুলি তার পাঁজর বিদ্ধ করেছিল, কিন্তু চোয়াল থেকে রক্তের স্রোত গড়িয়ে পড়ছে। 10 বছর আগে ঠিক যেখানে গুলি লেগেছিল। পাঁজর আর চোয়ালের দূরত্ব অনেকটা। গুলি পিছনে চোয়ালে লাগবে সেটা অসম্ভব। আশ্চর্যকাণ্ড, এই প্রথম শরীরে একটা শিহরণ অনুভব করলাম। অরণ্যে অন্য সব শব্দ জাদু মন্ত্রে যেন থেমে গেল, এমনকি ঝিঁঝির ডাকও। একসময় ঘুমিয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে। চারদিকে পাখির স্বর শোনা যাচ্ছে। সামনের দিকে চেয়েই চমকে উঠলাম। কোথাও চিতা নেই, অথচ ছাগলছানাও উধাও। অলৌকিক ব্যাপার। গাছ থেকে অনেক কষ্টে নামলাম। কাঁটায় 2-1 জায়গা ছড়ে গেল। ছাগলছানা যে দড়িতে বাঁধা ছিল তাও নেই, খুঁটিটাও নিখোঁজ। তাহলে কাল রাত্রে সবকিছু কি স্বপ্নে ঘটেছিল? তাও কি সম্ভব? নিজের বন্দুকটা পরীক্ষা করে দেখলাম, 2টো গুলিই রয়েছে। গুলি যে ছোড়া হয়েছিল তার কোনো প্রমাণ নেই। একটু পরেই আদিবাসীরা এসে জড়ো হবে। কি বলবো তাদের? আমার কাহিনী তো তাদের চিতার সম্বন্ধে অলৌকিকত্বই প্রমাণ করবে। ছাগলছানাটাও নেই, তার অর্থ চিতা এসেছিল। আমার পরাজয়ের কাহিনী আদিবাসীদের কাছে রটে যাওয়ার চেয়ে নিঃশব্দে আত্মগোপন করাই বুদ্ধিমানের কাজ। চলতে শুরু করলাম। একটু চলতেই মনে হলো পিছনে কে যেন আমাকে অনুসরণ করছে। পিছন ফিরে দেখেই থমকে দাঁড়ালাম। চলার শক্তিটা কে যেন কেড়ে নিল।
গাছের আড়ালে সেই চিতা, দুই চোখে আগুনের ঝলক, চোয়ালার পাঁজরে রক্তের দাগ। আহত চিতা কি আমাকে অনুসরণ করছে? কিন্তু বন্দুকে দুটো গুলি যখন আছে, তখন চিতা আহত হলো কি করে? বন্দুক তুললাম। মনে হলো ভোরের কুয়াশার মধ্যে চিতা যেন মিলিয়ে গেল। একবার নয়, এক দৃশ্য বারবার, 3 বার অগ্নিঝরা দৃষ্টি নিয়ে আমাকে জরিপ করতে করতে চিতা চলেছে। তারপর অনেক দিন কেটে গেছে, বয়স হয়েছে, শিকার করার শক্তি আর নেশা কোনোটাই নেই। প্রায় অবসর জীবনযাপন করছি। মাঝে মাঝে রায়পুর অঞ্চলের বন বিভাগের কয়েকজন আমার সঙ্গে দেখা করতে আসে। সকলের মুখেই এক কাহিনী শুনি। কাটা কান আর রক্তাক্ত দেহ নিয়ে যে চিতাকে প্রায়ই রাত্রের অন্ধকারে দেখা যায়, তাকে বধ করা কোনো শিকারীর পক্ষেই সম্ভব হয়নি। সকলেই বাধ্য হয়ে স্বীকার করেছে ওটা সাধারণ চিতা নয়, হয়তো চিতাই নয়, চিতার প্রেতাত্মা। আমারও তাই মত। কিন্তু আমার যুক্তিবাদী বন্ধুরা, যারা সব কিছু বিজ্ঞানের কষ্টিপাথরে যাচাই করে নিতে চান, তাদের আমি কি করে বোঝাবো যে অতীন্দ্রিয় জগতের রহস্য যুক্তি নির্ভর নয়, বিশ্বাস নির্ভর।